হ্যাঁ, এখন তোমাদের ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে আমরা 12 প্রশ্নমালা অর্থাৎ গোলক 12 প্রশ্নমালার সূত্রগুলো আগে বোঝানো হবে তোমাদের, তারপর আমি অঙ্কগুলো একটা একটা করে বোর্ডে করাবো। তোমরা আগে সূত্রগুলো বুঝে নাও, 12 প্রশ্নমালার যে সূত্রগুলো সেই সূত্রগুলো বুঝে নাও। দেখো, প্রত্যেকে মন দিয়ে বোর্ডের দিকে দেখো। কোষে দেখি 12, কোষে দেখি 12, গোলক অধ্যায়টা হচ্ছে গোলক, চ্যাপ্টারটা গোলক, ঠিক আছে? চ্যাপ্টারটার নাম হচ্ছে গোলক। দেখ, আমরা চলে গেলাম গোলক সংক্রান্ত। প্রথমেই আমরা ধরে নিচ্ছি, মনে করি গোলকের ব্যাসার্ধ স্মল লেটারের আর একক, ঠিক আছে? তাহলে অতএব গোলকের ব্যাস কি হবে? ব্যাসার্ধের 2 গুণ, অর্থাৎ 2r একক, ঠিক আছে? তাহলে এবার আমরা 1 নম্বর সূত্রে চলে যাই। 1 নম্বর সূত্র আমাদের কি হবে? 1 নম্বর সূত্র আমাদের হবে গোলকের আয়তন বা ঘনফল কি হবে? সূত্রটা হচ্ছে 4/3 পাই আর কিউব, এত ঘন একক, ঠিক আছে? নাম্বার 2, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। গোলকের তো তোমরা জানো, গোলকের একটাই তল, সেটা হচ্ছে সমগ্র তল বা বক্রতল, ঠিক আছে? তাহলে গোলকের বক্রতল বা সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 4πr² বর্গ একক। তাহলে গোলকের একটাই তল, সেটা হচ্ছে বক্রতল আমরা বলতে পারি বা সমগ্র তল বলতে পারি। তার ক্ষেত্রফল কি? 4πr²। গোলকের আয়তন বা ঘনফল কি? 4/3 পাই আর কিউব, ঘন একক। এবার আমরা চলে যাচ্ছি ফাঁপা গোলক। ফাঁপা গোলকের ক্ষেত্রে দেখো, প্রত্যেকে আমরা ধরে নিচ্ছি, মনে করি ফাঁপা গোলকের অন্তঃব্যাসার্ধ কি হবে? অন্তঃব্যাসার্ধ স্মল লেটারে আর একক। ফাঁপা গোলকের বহিঃব্যাসার্ধ কি হবে? ক্যাপিটাল লেটারে আর একক। তাহলে নাম্বার 3, ফাঁপা গোলকটি পুরু হবে কত? বাইরের ব্যাসার্ধ থেকে ভেতরের ব্যাসার্ধ বাদ দিতে হবে, সেটাই হলো
গোলকটি কত পুরু আমরা জানতে পারবো। ঠিক আছে। নাম্বার 4, ফাঁপা গোলকের আয়তন। ফাঁপা গোলকের আয়তন বা ঘনফল কি হবে? দেখো, বাইরের গোলকের আয়তন থেকে 4/3 পাই আর কিউব থেকে ভেতরের গোলকের আয়তন যদি আমি বাদ দিই 4/3 পাই আর কিউব এত ঘন একক। বাইরের গোলকের আয়তন থেকে ভেতরের গোলকের আয়তন আমি বিয়োগ করে দিলাম, তাহলে কি পাবো? আমি ফাঁপা গোলকের আয়তন পেয়ে যাব। অর্থাৎ দেখো, তাহলে আমরা এখান থেকে কি কমন যাচ্ছে দেখে নাও ভালো করে। তাহলে কমন যাচ্ছে 4/3, তাহলে 4/3 কমন গেল, পাই পাই কমন যাচ্ছে, তাহলে পড়ে রইল আর কিউব মাইনাস স্মল আর কিউব এত ঘন একক। তাহলে আমরা এটা টুকে নাও তোমরা খাতায়, এর পরের সূত্রগুলো আমি মুছে আবার করব। দেখো, এগুলো ভালো করে দেখে খাতায় তোমরা টুকে নাও। ঠিক আছে, তোমরা টুকে নিয়েছো। এবার আমরা পরের সূত্রে চলে যাচ্ছি। দেখো, নাম্বার 5, নিরেট অর্ধগোলক। নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি। ভালো করে দেখো, নিরেট অর্ধগোলক। নিরেট অর্ধ গোলকের ক্ষেত্রে দেখো ভালো করে, আমরা ওখানে 5 নম্বর পর্যন্ত সূত্র লিখেছিলাম, আমরা এখানে ধরে নিচ্ছি। মনে করি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ, আমরা নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ ধরে নিলাম আর একক, স্মল লেটারের আর একক। তাহলে নিরেট অর্ধগোলকে প্রথমেই আমরা চলে যাচ্ছি আয়তন। তাহলে 6 নম্বর সূত্র, ওখানে 5 নম্বর পর্যন্ত হয়েছিল, এখন 6 নম্বর। নিরেট অর্ধগোলকের আয়তন, তাহলে কি হবে? আয়তন বা ঘনফল। তাহলে আমরা বলবো অর্ধগোলক যেহেতু, তাই 2 দিয়ে ভাগ হচ্ছে, 2/3 পাই আর কিউব এত ঘন একক, 2/3 পাই আর কিউব। নাম্বার 7, নিরেট অর্ধগোলকের সমগ্র অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল যেহেতু অর্ধগোলক, তাই সম্পূর্ণ গোলক যদি হতো তাহলে হচ্ছে 4 পাই আর স্কয়ার। যেহেতু অর্ধগোলক, তাই 2 দিয়ে ভাগ করলে আমাদের হবে কত? 2 পাই আর স্কয়ার। ঠিক আছে, তাই আমরা এখানে করে দিলাম একবারে 2 পাই আর স্কয়ার বর্গ একক। এবার চলে আসছি 8 নম্বর সূত্র। সূত্র নম্বর 8, ভালো করে দেখো, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? আমরা প্রত্যেকে জানি, দেখো
নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, প্রান্ত তলের ক্ষেত্রফল, একটা প্রান্ত তল থাকবে, প্রান্ত তলের ক্ষেত্রফল প্লাস বক্র তলের ক্ষেত্রফল। তাহলে কি দাঁড়ালো? প্রান্ত তলের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কয়ার প্লাস বক্র তলের ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার। তাহলে 2 পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার 3 পাই আর স্কয়ার বর্গ একক। এই তোমাদের গোলক সংক্রান্ত যাবতীয় সূত্রগুলি আমি লিখলাম, তোমরা খাতায় টুকে নাও, তারপর আমি অঙ্কে যাব। ঠিক আছে? এবার আমরা গোলকের অঙ্কতে চলে আসছি। অনুশীলনী কোষে দেখি 12 প্রশ্নমালা, কোষে দেখি 12 প্রশ্নমালার অঙ্কগুলো তোমরা দেখো, ভালো করে বুঝে নাও। আমি প্রথম অঙ্কটা পড়ছি, দেখো। বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল জানতে চাইছে। খুবই সোজা অঙ্কগুলো, একটু মন দিয়ে বুঝে করলেই সোজা। দেখো ভালো করে। আমরা 1 নম্বর অঙ্কে চলে গেলাম। আমরা এখানে গোলকের আমাদের কি দিয়েছে একটু ভালো করে দেখে নাও। গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে। তাহলে আমরা বলছি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্র্যাকেটে ছোট অক্ষরের আর সমান সমান আমরা বলছি 10.5 সেমি। ঠিক আছে? 10.5 সেমি। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে আমরা বলবো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বলবো 4 পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে 4 ইনটু পাই হচ্ছে 22 এর 7, আর স্কয়ার মানে ব্যাসার্ধের বর্গ হোল স্কয়ার এত বর্গ সেমি। তাহলে 4 ইনটু 22 এর 7 10.5 10.5 এত বর্গ সেমি। এই দশমিক উঠিয়ে তুমি 10 করতে পারো, এই দশমিক উঠিয়ে তুমি 10 করতে পারো। তাহলে দেখো 7 দিয়ে 105 কে কাটলে কত হবে? আমরা 7 কে 7, 7 15 105 15। আমরা 5 2 এ 10, 5 3 এ 15, 2 2 এ 4, 2 5 এ 10, 5 দিয়ে আবার এটা কাটে, 5 2 10, 5 কে 5। তাহলে কত হলো? 3 এ 22 হচ্ছে 66, 66 ইনটু 21। তাহলে 6 কে 6, 6 কে 6, 6 2 12, 6 2 12 1 13। তাহলে 6 2 8, 1386, 1386 বর্গ সেমি হলো তোমার গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল। তোমরা খাতায় অঙ্কটি টুকে নাও, পরের অঙ্কে আমি যাব। আমরা চলে আসছি এবার পরের অঙ্কে। দেখো 2 নম্বর অঙ্ক, নাম্বার 2।
নাম্বার 2 কি বলছে দেখো, বলছে একটা চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটার মানে 1 বর্গ সেন্টিমিটার 17 টাকা 50 পয়সা খরচ হচ্ছে, 431 টাকা 20 পয়সা লেগেছে। একটা চামড়ার বল তৈরি করতে আমাদের 1 বর্গ সেন্টিমিটারে কত খরচ হচ্ছে? 17 টাকা 50 পয়সা। সম্পূর্ণ বলটা তৈরি করতে আমার কত খরচ হয়েছে? 431 টাকা 20 পয়সা। তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? ব্যাস জানতে চেয়েছে তোমাদের কাছে। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো আমাদের কিন্তু ব্যাস দেয় মানে ব্যাসার্ধ দেয়নি, তাহলে আমাকে ব্যাসার্ধটা ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলছি বলটির ব্যাসার্ধ মনে করি। নাম্বার 2 আমাদের এখানে ধরে নিতে হবে, আমরা ধরে নিচ্ছি মনে করি বলটির ব্যাসার্ধ স্মল লেটার আর সেন্টিমিটার, আমাদের সেন্টিমিটার একক আছে, সেন্টিমিটার আমরা ধরলাম। তাহলে এবার আমাদের বলছে দেখো আমরা এখান থেকে আমরা কি বের করে নেব? আমাদের দেখো দুটো খরচ দিয়েছে, এই দুটো খরচ দিয়ে আমি বলটি কতটা চামড়া দিয়ে ঢাকলাম, অর্থাৎ আমি বলটি সম্পূর্ণ চামড়া দিয়ে ঢেকেছি, কিন্তু এই সম্পূর্ণ ঢাকা মানে কি বলটির সমগ্র তলকে চামড়া দিয়ে ঢেকে দেওয়া। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বের করব আমরা। বোর্ডের দিকে দেখো, তাহলে আমরা বলছি বলটি চামড়া দিয়ে ঢাকতে 1 বর্গ সেমিতে খরচ হয় আমরা বলটি চামড়া দিয়ে ঢাকতে কত টাকা খরচ হচ্ছে? বলছে 17 টাকা 50 পয়সা। 17 টাকা এত টাকা খরচ হয় কত বর্গ সেমিতে? 1 বর্গ সেমিতে। ঠিক আছে, তাহলে বলটি চামড়া দিয়ে ঢাকতে 1 টাকা খরচ হচ্ছে কত? 1/17.50 বর্গ সেমিতে। বলটি চামড়া দিয়ে ঢাকতে আমাদের কত টাকা খরচ হচ্ছে? 431.20 টাকা খরচ হচ্ছে কত বর্গ সেন্টিমিটারে? 431.20 বাই 17.50। তুমি দুটোর আগে দশমিক উঠিয়ে দিতে পারো, 0 তুমি কেটে দাও, তাহলে 4312 বাই 175 বর্গ সেমি পেলে। তাহলে এটা কি আমরা বলবো বলটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা বলছি দেখো বলটির সমগ্র তলের ক্ষেত্রফল কি হলো? আমরা বলবো 4312 বাই 175। 4312 বাই 175 এত বর্গ সেমি। তাহলে আমরা বলতে পারি প্রশ্নানুসারে আমরা দেখো সমগ্র তলের ক্ষেত্রফল কি জানি আমরা জানি 4 পাই আর স্কয়ার সমান 4312 বাই 175। তাহলে আমরা এখানে পাইকে ভেঙে 22 এর 7 করে নিলাম, 4312 বাই 175। তাহলে আমরা আর স্কয়ার সমান সমান কি হবে? 4312 7 চলে যাবে উপরে, নিচে চলে আসবে 4 গুণ 22 আর 175 তো ছিলই, 7 দিয়ে 175 কেটে দাও, হয়ে যাচ্ছে তোমার 25। 7 25 175। আচ্ছা, এবার আমরা 4 দিয়ে 22 4 দিয়ে আমরা
এটাকে কেটে দিতে পারি। দেখো 4 দিয়ে ভাগ করো, 4312, 4312, 4 একে 4, 0, 4 আটে 32, 4 সাতে 28, 4 আটে 32, মানে 1078, 1078। আবার এই 1078 22 দিয়ে চলে যাবে, 1078 তুমি 22 দিয়ে ভাগ করো, তাহলে 4 22 হচ্ছে 88, 8 আছে 17, 9 198, 9 2 18, 9 2 18 কে 19, তাহলে 49। 22 দিয়ে এটাকে কাটলে কত হবে? 49 হবে, 49। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, r স্কয়ার সমান সমান পেয়ে গেলাম আমরা 49/25। আমাদের এখানে জায়গা নেই, আমরা এখানে চলে আসলাম। দেখো একটু ভালো করে, এই তীর চিহ্ন দিকে তীর চিহ্নে চলে আসবে। তাহলে এখানে আমরা জানি বর্গ উঠে কি হয়? বর্গমূল হয়। আমরা প্রত্যেকেই জানি বর্গ তুলে দিলে কি হয়? বর্গমূল হয়। তাহলে আমরা r সমান সমান কি হবে? প্লাস মাইনাস, দেখো 49 এ 25, তাহলে r সমান সমান প্লাস মাইনাস 7 এ 5। এখানে r নট ইকুয়াল টু মাইনাস 7 এ 5, তাহলে অতএব r সমান সমান শুধু 7 এ 5, অর্থাৎ তুমি ব্যাসার্ধ পেয়েছো। তাহলে ব্যাস কি হবে? আমরা বলছি বলটির ব্যাস ব্যাসার্ধের 2 গুণ, আমরা প্রত্যেকে জানি। তাহলে 2 * 7/5, 7, তাহলে 14/5, 5 দিয়ে ভাগ করো, 5 2 10, দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নাও, 5 8 40, তাহলে এত সেমি। তাহলে 2.8 হচ্ছে বলটির ব্যাস, যেটা তোমাদের জানতে চাইছে প্রশ্নপত্র। ঠিক আছে, তোমরা এটা খাতায় করে নাও অঙ্কটি। আমরা চলে আসলাম এবার 3 নম্বর অঙ্কে। দেখো ভালো করে, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক তোমাদের কি বলছে দেখো, আমি অঙ্কটা পড়ছি। বলছে স্কুলের শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য বলছে 7 সেমি। বলটিতে কত ঘন সেমি লোহা আছে? অর্থাৎ বলটির আয়তন জানতে চেয়েছে তোমাদের কাছে। ঠিক আছে, ঘন সেমি একক রয়েছে, তাহলে আমরা বলবো আয়তনের কথা। বলটিতে কত ঘন সেমি লোহা আছে, অর্থাৎ আয়তন জানতে চেয়েছে। বলটি তোমাকে কি দিয়ে দিয়েছে? এখানে ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে, ব্যাস। তাহলে আমরা বলবো দেখো বলটির ব্যাসের দৈর্ঘ্য আমাদের দিয়ে দিয়েছে, তাহলে এটা হচ্ছে নাম্বার 3। 3 নম্বর অঙ্ক আমরা বলছি বলটির ব্যাস 7 সেমি। তাহলে কি করতে হবে? বলটির কিন্তু ব্যাস থেকে তোমাকে ব্যাসার্ধ বের করে নিতে হবে, ব্র্যাকেটে স্মল r সমান সমান 7/2 সেমি। ঠিক আছে, তাহলে এবার বলটিতে কত লোহা আছে তাহলে তোমাদেরকে আয়তন বের করতে হবে। তাহলে আমরা বলছি বলটিতে লোহা আছে, বলটিতে লোহা আছে, তাহলে বলটির আয়তন 4/3 পাই r কিউব, এত ঘন একক। তাহলে 4/3 ইনটু পাই হচ্ছে তোমার 22 এর 7, তোমরা প্রত্যেকে জানো। আর r এর মান হচ্ছে 7/2, অর্থাৎ ব্যাসার্ধ এত ঘন সেমি। তাহলে 4/3 22 এর 7, 7/2 7/2 7/2 এত ঘন সেমি।
এই 7 দিয়ে এই 7 কেটে গেল, আর 2 দিয়ে 2 4 2 2 কেটে গেল, আর একটা যাবে এই 2 দিয়ে 22 কে কাটলাম 11, তাহলে কি হলো 11 আর 49, 11 আর 49 গুণ করো, 9 কে 9 4 কে 4 9 কে 9 4 কে 4, তাহলে 9 9 আর 4 9 10 11 12 13 3 আর তাহলে 539, 539 বাই কত হচ্ছে তোমার 3 হচ্ছে, নিচে 3 ভাগ আছে, তাহলে আমরা বলবো 539 বাই 3, ঠিক আছে। ও এখানে তো কিউব আছে, 3 হবে, এখানে 3 হবে কারণ আয়তন হচ্ছে, ঠিক আছে। এখানে 4/3 পাই আর কিউব, তাহলে 3 বার আমরা লিখেছি, দেখো 1 2 3 ঠিকই আছে, 3 বার লিখতে হবে। তাহলে আমরা পেলাম কত 539 বাই 3, 539 কে আমরা 3 দিয়ে ভাগ করো, তাহলে 3 1 কে 3, 3 7 এ 21 আর 3 8 এ 24, 3 9 এ 27, তাহলে 2 আছে, তাহলে আমরা পেলাম 179 পূর্ণ 2 এর 3, এত ঘন সেমি লোহা আছে, ঠিক আছে। এটাই তোমাদের কিন্তু উত্তর, 179 পূর্ণ 2 এর 3 ঘন সেমি লোহা আছে। তোমরা তাড়াতাড়ি করে নাও। আমরা চলে আসলাম 4 নম্বর অঙ্কে, নাম্বার 4। দেখো 4 নম্বর অঙ্ক কি বলছে ভালো করে বুঝে নাও। নাম্বার 4 4 নম্বর অঙ্ক তোমাদের বলছে, দেখো যে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক। একটা নিরেট গোলক, নিরেট কথার অর্থ হচ্ছে যার মধ্যে কোনো ফাঁক নেই, সম্পূর্ণটাই ভর্তি। তো এই নিরেট গোলককে আমরা সম্পূর্ণ জলে নিমজ্জিত করলাম, অর্থাৎ ডুবিয়ে দিলাম। যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। তাহলে গোলকটিকে যদি তুমি সম্পূর্ণ জলে ডুবিয়ে দাও, তাহলে গোলকটির যে আয়তন, সেই আয়তনের সম আয়তন জল অপসারিত করবে। এটা তোমরা আর্কিমিডিসের সূত্র থেকে পেয়েছো। তাহলে আমরা এখানে কি বের করব, আমরা গোলকটির আয়তন বের করব। গোলকটির আয়তন বের করলেই আমরা জেনে যাব গোলকটি কত জল অপসারিত করবে যখন নিমজ্জিত করা হবে, ঠিক আছে। তাহলে আমরা চলে যাচ্ছি, গোলকটির আমাদের এখানে কিন্তু ব্যাস দিয়েছে, ব্যাস 28 সেন্টিমিটার, 28 সেমি ব্যাস। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো 4 নম্বর। তাহলে 4 নম্বরে আমরা গেলাম, নাম্বার 4 আমরা বলছি, দেখো গোলকটির ব্যাস 28 সেমি। তাহলে গোলকটির ব্যাসার্ধ আমরা ব্র্যাকেটে ছোট হাতের আর দিলাম, 28 বাই 2, তাহলে আমরা 14 দুয়ে 28, 14 সেমি আমরা কি পেলাম, আমরা ব্যাস পেলাম, ব্যাসার্ধ পেলাম। কিন্তু এবার গোলকটিকে জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে কি করবে, কতটা জল অপসারিত করবে, গোলকের আয়তনের সম আয়তন জল অপসারিত করবে। তাহলে আমরা বলছি গোলকটি সম্পূর্ণ জলে নিমজ্জিত করলে জল অপসারিত করবে
জল অপসারিত করবে কত 4/3 পাই আর কিউব, এত ঘন একক। তাহলে 4/3 পাই তোমরা সকলেই জানো 22/7, আর আর এর মান কত 14, তার হোল টু দি পাওয়ার কিউব। তাহলে 4/3 তাহলে কি দাঁড়ালো, তাহলে দাঁড়ালো হচ্ছে তোমাদের 4/3 22/7 14 ইন্টু 14 ইন্টু 14, এত ঘন সেমি। তাহলে দেখো 7 দিয়ে কাটো, 7 দিয়ে 14, আর কাটাকাটি যাবে না, ঠিক আছে। তাহলে আমরা বলছি 14 14 হচ্ছে 196, আর 4 2 8, তাহলে 196 কে 8 দিয়ে আগে গুণ করে নাও। তাহলে 8 6 8 48 এর 8 হাত থাকলো 4, 8 9 72, 73 74 75 76 এর 6 হাত থাকলো 7, 8 একে 8 আর 7 এ 15। আবার তুমি 22 দিয়ে গুণ করো, 8 2 এ 16, 6 2 12, 1 এ 13, 5 2 10 না হলে 2 কে 2 আর 1 এ 3, 8 2 এ 16, 6 2 12, 1 এ 13, 3 হাত থাকলো 5 2 10, 1 এ 11, 1 হাত থাকলো 1, 2 কে 2 1 এ 3, 6 6 3 9 3, 3 আর 1 এ 4, তাহলে 34,396 পেলাম আমরা, গুণ করে পেলাম 34,396 বাই কত আমাদের ভাগ কত 3, একটাই 3 আছে। তাহলে আমরা ভাগ করব, দেখো প্রত্যেকে আমরা একবার দিলাম 3 1 3, আমরা আবার একবার দিলাম 3 1 3, তাহলে আমাদের 3 নামলো, 3 4 এ 12, 1 নামলো, 9 নামলো, 3 6 এ 18, আমাদের কত 1, তাহলে 3 5 এ 15, তাই তো 3 5 এ 15। তাহলে দেখো আমাদের বেরালো কি 11,465 পূর্ণ 1 এর 3, আমাদের এটা বেরালো 11,498 পূর্ণ, আমাদের দেখে নিই আমরা 3 4 12 1 9, 3 6 18 1, 3 5 এ 15, আমরা গুণটা একবার চেক করে নিই, 14 14 196, 4 2 8, 6 টা 48 এর 8 হাত থাকলো, 6 8 এ 48 এর 8 হাত থাকলো 4, 7 8 এ আমাদের মনে হয় গুণটা একটু ভুল হয়ে গেছে, গুণটা আমরা একবার দেখে নিই। হ্যাঁ, গুণটা একবার দেখে নিতে হবে। দেখো 14 14 196, 4 2 8, 196 কে 8 দিয়ে গুণ করো, 6 টা 48 আর 8 4, 8 9 72, 73 74 75 76 এর 6 হাত থাকলো 7, 8 8 আর 7 15, ঠিকই আছে। এবার আমরা কত 22 দিয়ে করব, 8 2 16, 6 2 12, 1 13, 3 হাতে 5 2 10, 8 2 16 6 6 2 12 13 3 5 2 11 1 হাত থাকলো 1, 2 কে 2 1 এ 3, 8 2 16 6 6 2 12, 1 13, 3 হাত থাকলো 5 10 আর 11 1 হাত থাকলো 2 কে 2 1 এ 3, 6 6 3 9, 3 আর 1 এ 4, 3 আর 1 এ 4, 34,496, 34,496 বাই কত 3, 3 দিয়ে ভাগ করো, দেখো কি বলছে, আমরা 34,496 কে ভাগ করছি 3 দিয়ে, 3 একবার দেব, 3 1 কে 3, আরো একবার দিব, 3 1 কে 3, 4 নামলো, 3 4 এ 12, 2 9 নামলো, 3 9 এ 27, 26, 3 8 এ 24, তাহলে আমরা পেলাম 11,498 পূর্ণ 2 এর 3 ঘন সেমি। এটাই তোমাদের উত্তর। এটা তোমাদের এতটা জল অপসারিত করবে, গোলকটি যখন সম্পূর্ণ জলে ডুবিয়ে দেবে, গোলকটি এত ঘন সেমি জল
অপসারিত করবে, অর্থাৎ গোলকটির আয়তনের সম আয়তন জল অপসারিত করবে। ঠিক আছে, তোমরা পড়ে নাও। এবার আমরা 5 নম্বর অঙ্কে চলে গেলাম। দেখ 5 নম্বর অঙ্ক আমাদের কি বলছে, পাঁচ নম্বর অঙ্ক প্রত্যেকে দেখবে ভালো করে। প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। আমাদের বলছে 5 নম্বর অঙ্কটা আমি করছি। দেখো, কোন গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধ দৈর্ঘ্য ছিল 7 সেমি থেকে বেড়ে 21 সেমি হলো। অর্থাৎ গ্যাস বেলুনটি ফোলানোর আগে তার ব্যাসার্ধ ছিল 7 সেমি। আমরা যখন গ্যাস বেলুনের মধ্যে গ্যাস ভরে দিলাম তখন তার ব্যাসার্ধ হয়ে গেল কিন্তু 21 সেমি। বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? অর্থাৎ বেলুনটি ফোলাবার আগে সমগ্র তল কত জানতে হবে, বেলুনটি ফোলাবার পর সমগ্র তল কত জানতে হবে, এবং এই দুটো সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাতও করতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি অঙ্কে, দেখো ভালো করে। তাহলে আমরা বলছি বেলুনটি ফোলাবার আগে ব্যাসার্ধ কত ছিল? আমাদের বলছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে আমরা 5 নম্বর অঙ্ক আমাদের নাম্বার 5, আমরা বলছি বেলুনটি ফোলাবার আগে ব্যাসার্ধ কত ছিল? আমরা ছোট হাতের 7 সেমি। তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করে নিই। তাহলে বেলুনটি ফোলাবার আগে সমগ্র তল কত ছিল দেখি। তাহলে আমরা বলছি বেলুনটি ফোলাবার আগে সমগ্র তলের ক্ষেত্রফল r² এত বর্গ সেমি। তোমরা এখানে 4 পাইটা রেখে দাও, পাইটা ওখানে বাদ হয়ে যাবে, আর এর মানটা তোমরা বসিয়ে দাও এত বর্গ সেমি। তাহলে 4 ইন্টু পাই ইন্টু 7 ইন্টু 7 রেখে দাও। বেলুনটি ফোলাবার পর ব্যাসার্ধ কত? আমরা ক্যাপিটাল আর ধরে নিলাম। আমাদের বলছে প্রশ্নপত্র 21 সেমি। আমাদের প্রশ্নপত্র বলছে 21 সেমি হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে বেলুনটি ফোলাবার পর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই ক্যাপিটাল r² এত বর্গ একক। তাহলে 4 ইন্টু পাই থাকলো, আর এর মান হচ্ছে 21 এত বর্গ সেমি। 4 ইন্টু পাই ইন্টু 21 ইন্টু 21। তাহলে ফোলাবার পর বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল, ফোলাবার আগে বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল। এখন এটার অনুপাত করতে বলছে, দুটো ক্ষেত্রেই সমগ্র তলের অনুপাত করতে বলছে। তাহলে আমরা বলছি সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা দেখো বেলুনের
সমগ্র তলের ক্ষেত্রফল ফলাবার পূর্বে ইস্টু পরে। আমরা বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল হেডিং দিলাম, ফলাবার পূর্বে ইস্টু পরে। ফলাবার পূর্বে কত ছিল? 4 ইন্টু পাই ইন্টু 7 ইন্টু 7 ইস্টু দিলাম, আর পরে 4 ইন্টু পাই ইন্টু 21 ইন্টু 21। দেখো আমরা অনুপাত করছি, এই 4 4 আমার কেটে গেল, এই পাই পাই আমার কেটে গেল, এই 7 দিয়ে 21 কে কাটলে 3, এই 7 দিয়ে 21 কে কাটলে 3, তাহলে এখানে কিছু নাই মানে 1 আছে, আর 3 3 এ 9। তাহলে আমাদের এটাই হয়ে গেল বেলুনটির ফোলাবার আগে ও পরে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 1:9। তাড়াতাড়ি তোমরা টুকে নাও। এবার আমরা চলে আসছি পরের অঙ্কে, নাম্বার 6। ভালো করে দেখবে, আমি প্রশ্নটা পড়ছি, তোমরা মন দিয়ে দেখো। প্রশ্নটা বলছে তোমাদের এখানে একটি অর্ধগোলাকৃতি বাটি, অর্থাৎ বাটিটা অর্ধগোলক, অর্ধগোলাকৃতি বাটি তৈরি করতে 127.2 বর্গ সেমি পাত লেগেছে। অর্থাৎ এটার অর্থ হচ্ছে অর্ধগোলাকৃতি বাটি, এটা তাহলে কি দিয়েছে? বক্রতলের ক্ষেত্রফল। মনে রাখবে, বক্রতলের ক্ষেত্রফল মানে বাটিটি শুধু বক্রতলটা করা হচ্ছে, অর্ধগোলকের বক্রতল, প্রান্ততল নয়, শুধু বক্রতলটা। এই বক্রতলের ক্ষেত্রফল কত? 127.2 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাস কত? ঠিক আছে, তাহলে আমরা বাটিটির মুখের ব্যাস জানতে চেয়েছে, তাহলে আমরা ব্যাসার্ধ ধরে নেব। দেখো আমরা ধরে নিচ্ছি, প্রথমেই মনে করি, প্রত্যেকে বোর্ডের দিকে দেখো মন দিয়ে, খুব সোজা অঙ্কগুলি দেখো, সূত্রে বসালেই অঙ্ক হয়ে যাচ্ছে। আমরা ধরে নিচ্ছি, প্রথমেই মনে করি অর্ধ গোলাকৃতি বাটি মুখে ব্যাসার্ধ আমরা ধরে নিলাম স্মল লেটারে আর সেমি, সেন্টিমিটার একক যেহেতু আছে আমরা সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে এখানে তোমাকে বলছে এই বাটিটি তৈরি করতে কত পাত লেগেছে? বাটিটি তৈরি করতে পাত লেগেছে, আমরা বলছি দেখো বাটি অর্ধ গোলাকৃতি বাটি তৈরি করতে পাত লেগেছে কত? পাত লেগেছে আমরা বলতে পারি 127.2 বর্গ সেমি। তাহলে এটা কি? এটা বক্রতলের ক্ষেত্রফল বলতে পারি আমরা একটু আগে বললাম। তাহলে আমরা এটাকে ভেঙে নিই, 127.2 এর সাথে আমরা ভেঙে দেখি। তাহলে 127 কে আমরা 7 দিয়ে আগে গুণ করি, 7 7 49 নয়, 8 4 4, 7 দিয়ে 14 আর 4 এ 18, 8 1 7 এ 7 আর 1 8 প্লাস 2 9 2 11, 8 আর 1 9, 891 আমরা পেলাম 891/7 এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা বলছি এটি অর্ধগোলাকৃতি বাটির বক্রতলের ক্ষেত্রফল, তাই তো? তাহলে আমরা বলতে পারি শর্তানুসারে, প্রশ্নানুসারে একটা লিখলেই হলো, দেখো প্রশ্নানুসারে আমরা বলতে পারি যে বক্রতলের ক্ষেত্রফল 2πr², আমরা জানি অর্ধগোলকের, তাহলে 891/7। তাহলে এখানে আমরা এটাকে ভেঙে দাও, পাইটাকে ভেঙে দাও, তাহলে 2 × 22 এর 7 × r²,
891/7 অর r স্কয়ার সমান সমান কত 891 ইনটু 7 আর 2 ইনটু 22 নিচে চলে আসবে। তাহলে দেখো আর নিচে তো একটা 7 ছিলই, এই 7 7 কেটে গেল। আমরা 11 দিয়ে কাটছি, 11 দুয়ে 22 আর 11 দিয়ে 891 কেটে যায় কেন 8 11 88 আর 11 কে 11। তাহলে দেখো আমরা বর্গ তুলে কি করতে পারি বর্গমূল প্লাস মাইনাস সবসময় মনে রাখবে প্লাস মাইনাস 81/4 2 2 4। তাহলে r ইকুয়াল টু প্লাস মাইনাস দুটো 8 9 এর জন্য একটা 9 বেরাবে আর দুটো 2 এর জন্য একটা 2 বেরাবে। ঠিক আছে, আমরা এই পাশে চলে আসলাম। তাহলে দেখো এখানে আমরা মাইনাস মানটা নিতে পারবো না, তাহলে এখানে r not equals to -9/2 অতএব r equals to +9/2। তাহলে আমাদের কি জানতে চেয়েছে প্রশ্নপত্র দেখলে আমরা বুঝতে পারবো। প্রশ্নপত্র বলছে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে আমরা ব্যাস জানতে চেয়েছে, তাহলে ব্যাসার্ধ আমরা পেয়েছি, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাব ব্যাস পেয়ে যাব। আমরা বলছি বাটিটির মুখে ব্যাস কত হবে 2r সেমি। তাহলে 2 ইনটু r এর মান 9/2 সেমি, আমরা পেয়ে গেলাম 9 সেমি। 9 সেমি হচ্ছে বাটিটির মুখের ব্যাস। তোমরা টুকে নাও। আমরা এবার চলে আসছি নাম্বার 7। নাম্বার 7 অঙ্ক দেখো ভালো করে মন দিয়ে তোমরা। নাম্বার 7 বলছে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। একটা নিরেট কথার অর্থ আমি একটু আগে তোমাদের আলোচনা করেছি। নিরেট কথার অর্থ হচ্ছে যার মধ্যে কোনো ফাঁক নেই, সম্পূর্ণটাই ভরাট। সেই নিরেট লোহার গোলার ব্যাসার্ধ বলছে 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে, অর্থাৎ আয়তন জানতে চেয়েছে। আর ওই গোলার বক্রতলের ক্ষেত্রফল কত। তাহলে দুটো সূত্র বসালেই হয়ে যাবে আমাদের অঙ্কটা। বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। তাহলে দেখো একটু ভালো করে। তাহলে আমরা নিরেট লোহার গোলার ব্যাসার্ধ 2.1 সেমি। আমরা নিরেট থাকবে, নিরেট কথাটি অবশ্যই লিখবে। তাহলে এটা হচ্ছে তোমার কত নম্বর 7 নম্বর অঙ্ক। নাম্বার 7 দেখো আমরা বলছি নিরেট লোহা গোলা ব্যাসার্ধ ব্র্যাকেটে স্মল r সমান সমান 2.1 সেমি। ঠিক আছে, তাহলে নিরেট লোহার গোলায় কত ঘন সেমি লোহা আছে। তাহলে আমরা বলতে পারি নিরেট লোহা গোলায় নিরেট লোহার গোলায় নিরেট লোহার গোলার মধ্যে লোহা আছে সমান সমান আমরা বলবো 4/3 পাই আর কিউব। এত ঘন একক, তাহলে আমরা 4/3 পাই হচ্ছে 22 এর 7 আর r এর মান তো তোমরা 2.1 এত ঘন সেমি। আমরা এবার কাটাকাটি করব। দেখো তাহলে আমরা এখানে কি করতে পারি 4/3 ইনটু 22 এর 7 2.1 এত ঘন সেমি। দশমিক উঠিয়ে 10 করো, দশমিক উঠিয়ে 10 করো, দশমিক উঠিয়ে 10 করো। 3 7 7 দিয়ে কাটো, 3 7 21 3 3 কেটে দাও। ঠিক আছে, আবার তুমি
আর কাটলে আমাদের ভাগ করতে হবে, দরকার নেই, আর কাটার দরকার নেই। 21 21 হচ্ছে 441, আর 4 22 হচ্ছে 88। 441 কে 88 দিয়ে গুণ করো, 8 একা 4 8 32 এর 2 হাত থাকলো 3, 4 8 32 33 34 35। 8 একে 8 4 8 32 এর 2 হাত থাকলো 3, 4 8 32 33 34 35। 8 8 2 10, 5 2 7, আর একে 8 5 3 8। তাহলে আমরা পেলাম 38808। 38808 বাই কত হয়ে যাবে? 10 10 10 অর্থাৎ 1000। ঠিক আছে, 1000। তাহলে আমরা 1000 দিয়ে ভাগ করব, অর্থাৎ এখানে আমরা তিনটা শূন্যের জন্য দশমিক বাঁ দিকে 3 ঘর এগিয়ে যাবে। তাহলে 38.808 এত ঘন সেমি হবে। ঠিক আছে, এটা একটা অ্যানসার তোমাদের, আশা করি বুঝতে পারছো। আরেকটা অ্যানসার জানতে চাইছে, লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা বলবো লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল কি হবে? আমরা বলবো 4πr²। তোমরা সকলেই সূত্র জানো, লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফলের সূত্র সকলেই জানো। তাহলে আমরা বলবো 4πr²। এত বর্গ একক। তাহলে 4 ইন্টু 22 7 ইন্টু r এর মান কত? 2.1। 2.1 তার হোল স্কয়ার, এত বর্গ সেমি। তাহলে 4 ইন্টু 22 7 2.1 ইন্টু 2.1 এত বর্গ সেমি। 10 দশমিক উঠিয়ে তোমরা 10 করে দাও। আমরা দশমিক উঠিয়ে 10 করেছি। এবার আমরা কাটাকাটি করব, 7 3 21। আর কাটাকাটি করে লাভ হবে না, দরকার নেই। এবার তোমরা গুণ করে দাও। তাহলে 88 আর 21 88, আর 21 3 একে 3 3 2 এ 6 63। তাহলে 3 8 24 এর 4 হাত থাকলো 2, 3 8 40 25 26, 6 8 48 এর 8 হাত থাকলো 4, 6 8 48 49 50 51 52। তাহলে 8 6 14, 2 2 এ 4, 2 2 এ 4 একে 5। ঠিক আছে, তাহলে 55 44 5544 পেলাম আমরা। তাহলে এটা আমরা করে দিচ্ছি 5544। দেখো ভালো করে তোমরা, বাই কত? 100 বর্গ সেমি। তাহলে দশমিক কয় ঘর বাঁ দিকে সরে যাবে? দুটো শূন্যর জন্য বাঁ দিকে 2 ঘর সরে আসবে। তাহলে 55.44 এত বর্গ সেমি। এটাও একটা উত্তর। এটা বক্রতলের ক্ষেত্রফল আর এটা আয়তন। দুটো উত্তর তোমরা পেয়ে গেছো। তোমরা এই অঙ্কগুলো টুকে নাও ভালো করে। গোলকের এই অঙ্কগুলো সূত্র দিয়ে বোঝানো হলো তোমাদের, ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা তোমাদের বোঝানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই অঙ্কগুলো প্রথমে সূত্র মুখস্থ করবে, সূত্র মুখস্থ করে তারপরে প্রত্যেকটা অঙ্কের প্রশ্ন করে তারপরে প্রত্যেকটি অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আমি নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলো আলোচনা করব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথা। ভালো করে মন দিয়ে করবে। আজকে এখানে রাখলাম।